ডার্সলে পরিবার ঘুম থেকে জেগে উঠে বাইরের দরজায় প্রথম ধাপে হ্যারিকে দেখেছিল। তারপর কেটে গেছে 10টা বছর। সামনের পরিচ্ছন্ন বাগানে আজও তেমন সূর্য ওঠে। সূর্য আলো ঢেলে দেয় ডার্সলেদের ঘরে, ঠিক যেমন করে হ্যারি প্রথম আসার দিনটিতে মারাত্মক পেঁচাদের খবর শোনা গিয়েছিল। সেখানে 10 বছর আগের অনেক ছবি রয়েছে। ঘরের ফটোগ্রাফগুলিতে ধরা আছে এক চঞ্চল বালকের বাল্যকালের ছবি। ছবি দেখে মনে হয় সেখানে দ্বিতীয় কোনো ছবি ছিল না। তবুও হ্যারি ছিল। হঠাৎই তার মাসি পিটুনিয়া জেগে উঠেছিলেন। তার তীক্ষ্ণ গলার আওয়াজ বলে দিচ্ছিল। হ্যারি জেগে ওঠে। ঘুম ভেঙে গেলে রাতে দেখা সেই উড়ন্ত মোটর বাইকের কথা মনে পড়ে যায়। তা নিয়ে সে বেশ মজা উপভোগ করেছিল। বাইরের দিকে দরজা দিয়ে মাসিমা ঢুকলেন। তিনি হ্যারিকে আবার ওঠার জন্য তাগাদা দিলেন। মাসিমা তাকে আদেশ করে গেল শুকনো মাংসগুলোর দিকে নজর রাখতে, ওগুলো পুড়ে যেন না যায়। কারণ তিনি চান ডান্ডি, অর্থাৎ তার ছেলের জন্মদিনটা নিখুঁত হোক। হ্যারি সেই মুহূর্তে গভীর আর্তনাদ করে উঠেছিল। মাসিমা মুখ ঘুরিয়ে নিয়ে জিজ্ঞাসা করলেন, কিছু বললে হ্যারি? হ্যারি উত্তরে বলেছিল, না, আজকে যে ডাডলির জন্মদিন সে ভোলেনি। সে তার বিছানার নিচে যে মোজা জোড়াটি ছিল তা সে পরল। জামা কাপড় পরে সে হলের ভিতরে গেল। সেখানটা টেবিলটা প্রায় ঢাকা পড়ে গিয়েছিল ডাডলির জন্মদিনের উপহারে। ডাডলি যা যা চেয়েছিল সবই দেখা যাচ্ছিল টেবিলে। কম্পিউটার চেয়েছিল সে, টেবিলে তা ছিল। আর ছিল টেলিভিশন ও রেসিং বাইক। ডাডলির প্রিয় ঘুষি দেওয়ার বস্তা ছিল হ্যারি। প্রায়ই অবশ্য তাকে ধরা যেত না, যথেষ্ট ক্ষিপ্র গতি ছিল তার। তবে বয়সের তুলনায় হ্যারি ছিল যথেষ্ট ছোটখাটো এবং রোগা পাতলা, এবং হাড় জিরজিরে চেহারাও বলা যেতে পারে। অবশ্য হ্যারিকে যতটা সে নয় তার চেয়েও বেশি ছোট এবং রোগা পাতলা দেখাতো, কারণ তার ভাইয়ের ফেলে দেওয়া জামা কাপড় গুলো সে পরত। সেলোটেপ দিয়ে আটকানো থাকতো তার চশমা, কারণ ডাডলির ঘুষি চালানোর প্রবণতা ছিল। প্রথমে সে তার ক্ষত চিহ্নটা সম্পর্কে মাসিমা পিটুনিয়াকে জিজ্ঞাসা করেছিল। এটাও মনে পড়ে জবাবে তিনি জানিয়েছিলেন মোটর দুর্ঘটনায় মারা যান বাবা মা। সেই দুর্ঘটনার সূত্রে তোমার কপালে চিরস্থায়ী হয় ক্ষত চিহ্নটা। ডার্সলেরা চাইতো না কোনো প্রশ্নের মুখোমুখি হতে। মেসোমশাই ভার্নন ঢুকলেন রান্নাঘরে। হ্যারি সে সময় শুয়োরের মাংসগুলো ফ্রাইং প্যানে উল্টে পাল্টে নিচ্ছিল। মেসো চিৎকার করে তার মাসিকে আদেশ করেছিল তার চুল কাটতে। এতে অবশ্য কোনো ফারাক ঘটবে না, কারণ তার চুল দ্রুত বেড়ে ওঠে। হ্যারি ডিম ভাজছিল। সে সময় ডাডলি এসেছিল তার মায়ের সঙ্গে রান্নাঘরে। হ্যারি অবশ্য বলতো তাকে বেড়াবন্দি শুয়োর ছানার মতো। হ্যারি শুয়োরের মাংস ও ডিম ভর্তি প্লেটগুলো টেবিলে সাজিয়ে দিল। টেবিলে জিনিসপত্রের যা ভিড়, খাবারের প্লেটগুলো রাখাই দায়। টেবিল ভর্তি ছিল ডাডলির উপহার। ডাডলি তার উপহারগুলো গুনে দেখছিল তা কম আছে। এরপর সে মায়ের কাছে অভিযোগ জানিয়েছিল। ঠিক সেই মুহূর্তে হ্যারি টের পেয়েছিল পেল্লায় চেহারার বদমেজাজি ডাডলি এদিকেই আসার উদ্যোগ নিচ্ছে। হঠাৎ যদি উল্টে দেয় এই আশঙ্কায় সে দ্রুত প্রায় গোগ্রাসে শুয়োরের মাংস গিলছিল। মাসি স্বভাবতই এই বিপদকে বুঝতে পেরে বলে উঠলেন, আজ যখন বেরোবে তখন আমরা আরো উপহার নিয়ে আসব। ডাডলি শান্ত হলে বাবা খুশি হয়ে তার চুলগুলো এলোমেলো করে দিলেন। টেলিফোনে কথা বলে ফিরে এলে তাকে দেখে মনে হলো তিনি কিছুটা চিন্তান্বিত ও ক্রুদ্ধ। তিনি বললেন, মিসেস ফিগের পা ভেঙেছে। খবরটা সম্ভবত তাকে ভেতরে ভেতরে কিছু অস্থির করে থাকবে। পিটুনিয়া মাথা ঝাঁকিয়ে হ্যারির দিকে তাকালেন। ডাডলির মুখ ভীতিতে কেমন যেন হাঁ হয়ে গিয়েছিল। প্রত্যেক বছরই ডাডলির জন্মদিনে তার মা বাবা
ছেলে ও তার এক বন্ধুকে নিয়ে সিনেমা বা অন্য কোথাও সময় কাটাতে বেরিয়ে পড়ে। আর তখন হ্যারিকে থাকতে হয় পাগল বৃদ্ধা মিসেস ফিগের কাছে। দুটো রাস্তা পার হয়েই তার বাড়ি। এই জায়গাটাকে হ্যারি একদম পছন্দ করত না। যেসব বিড়ালের মালিক ছিলেন বৃদ্ধ, তাদের ছবি হ্যারিকে দেখতে বাধ্য করতেন। সেই মুহূর্তে তারা খুব চিন্তিত হয়ে পড়লেন। ক্রুদ্ধ চোখে হ্যারির দিকে তাকালে ভাবখানা এমন যে সেই এর জন্য দায়ী, অথবা হ্যারি এই পরিকল্পনা করেছে। মেসো ভার্নন প্রচার করেছিলেন মার্জের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পারি। হ্যারি এদের দ্বিধাগ্রস্ততা কাটাতে বলেছিল, তোমরা তোমরা আমাকে রেখে যেতে পারো। টেলিভিশনে যেসব দেখার জিনিস সে দেখে যেতে পারবে। ডাডলির কম্পিউটার নিয়ে নাড়তে পারবে, অর্থাৎ তার জীবনে কিছু পরিবর্তন আনতে পারবে। তারা হ্যারিকে বাড়িতে রেখে যাওয়া বিপজ্জনক বলে মনে করছে। তারপর মিসেস ধীরে ধীরে বলেছিল, আমরা ওকে পশুশালায় নিয়ে যেতে পারি। কিন্তু ডাডলি হঠাৎই কেঁদে উঠল। তার কাঁদার অর্থ ছিল হ্যারিকে অপদস্থ করা। আর ঠিক সেই সময়ে কলিং বেল বেজে উঠল। এলো ডাডলির ঘনিষ্ঠ বন্ধু পিয়ার্স। অবশেষে হ্যারির যাত্রা শুরু। হ্যারি নিজেকে বিশ্বাস করতে পারছিল না যে সে গাড়ির পিছন সিটে বসে, পাশে পিয়ার্স আর ডাডলি। হ্যারি তার জীবনে প্রথম পশুশালার পথে যাচ্ছে। হ্যারিকে তার মাসি সতর্ক করেছিল সে এমন কিছু করবে না যাতে কোনো বিশৃঙ্খলা হয়, তবে হ্যারির শাস্তি হবে। ফোনে কিন্তু হ্যারিকে ঘিরে যে নানা অলৌকিক ঘটনা ঘটে তা ডার্সলে পরিবার সহ্য করতে পারে না। এই সমস্ত বিষয়ে যে হ্যারির কোনো হাত নেই সেটা ভাবাও ডার্সলেরা অর্থহীন মনে করেন। একবার মাসি যথেষ্ট বিরক্ত হয়েছিলেন। দীর্ঘ সময় কাটিয়ে সে নাপিতের বাড়ি কাটিয়ে ফিরে এলো চুল না কেটে। পিটুনিয়ার মনে হয়েছিল আদৌ সে যায়নি। রেগে গিয়ে তিনি রান্নাঘরে ব্যবহার করা কাঁচি দিয়ে হ্যারির মাথার চুল এমন করে মুড়িয়ে দিলেন যে দেখে মনে হচ্ছিল টাক পড়েছে। শুধু কপালের দিকে সামান্য কিছু চুল রাখা ছিল তার ভয়ঙ্কর ক্ষতচিহ্নটি রাখতে। হ্যারি অবস্থা দেখে তার দিকে চেয়ে ডাডলি খানিক আপন মনেই হাসলো। এই অবস্থায় পরের দিন স্কুলে যেতে হবে সে ভাবনায় ঘুম এলো না হ্যারির চোখে। কিন্তু পরের দিন তার মাথা ভর্তি চুল দেখে ভীষণ খুশি হলো। কিন্তু তাকে থাকতে হলো সেই অন্ধকার সিঁড়ির নিচের নোংরা অংশে। যদিও সে এরকম ঘটনার সাধ্যমতো যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি চুল গজিয়ে ওঠার সন্তোষজনক ব্যাখ্যা সে দিতে পারেনি। আরেকবার মাসি পিটুনিয়া তার ভাইয়ের একটা উলের জামা পরাতে চাইলেন। সেটা দেখে মনে হলো সেটা পুতুলের গায়ের জামা। পিটুনিয়া মনে করেছিলেন যে এটা ধোয়ার সময় ছোট হয়ে গেছে। অন্যদিকে বিদ্যালয়ের ছাদে উঠে সে একবার বড় বিপদে পড়েছিল। ডাডলির দলবল যথারীতি ওকে খুঁজে বেড়াচ্ছিল। হ্যারি তখন চিমনির উপর বসে। তার আশ্চর্য লেগেছিল এটাই যে ডাডলির দলবলের কারোরই তাকে নজর পড়েনি। ডার্সলের পরিবার হ্যারি স্কুলের প্রধান শিক্ষয়িত্রীর কাছ থেকে একটা কড়া চিঠি পেয়েছিল। তাতে অভিযোগ করা হয়েছিল হ্যারি স্কুল বাড়ির ওপরে ওঠা শুরু করেছে। সবকিছু দেখে অবস্থা বুঝে হ্যারি যা করার তা করেছিল। কিন্তু পশুশালায় এসে সেরকম কিছু হচ্ছে না। হ্যারি যেতে যেতে বলেছিল, মোটর বাইক নিয়ে সে স্বপ্ন দেখেছে। হঠাৎ মনে পড়ার মতো সে বলেছিল, সেটা আকাশে উড়ছিল। মেসো সে সময় চালকের আসন থেকে ডান দিকে ঘুরে হ্যারিকে লক্ষ্য করে চিৎকার করেছিলেন। ভার্নন গর্জন করে বলেছিলেন, মোটর বাইক ওড়ে না। ডাডলি ও পিয়ার্স হাসি চেপে রেখেছিল। হ্যারি বলেছিল, এটা নিছকই স্বপ্ন। কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসার চেয়ে হ্যারির একটা ব্যাপার খুব অপছন্দ করত। তাদের কাছে মনে হয়েছিল হ্যারির স্বপ্নটা নিছক স্বপ্ন,
সে কোনো মতলবে জড়িয়ে পড়েছে। দিনটা ছিল রোদ ঝলমলে একটা শনিবার। পশুশালায় অফুরন্ত ভিড় মানুষের। অসংখ্য পরিবার ভিড় করেছে সেখানে। চিড়িয়াখানার প্রবেশ ফটকে ডার্সলের আর ডাডলি ও পিয়ার্সকে বড় চকোলেট আইসক্রিম কিনে দিয়েছিল। সে সময় এক মহিলা হাসি মুখে হ্যারিকে জিজ্ঞাসা করেছিলেন সে কি চায়। তাদের ফিরে যাওয়ার তাগাদা ছিল। দ্রুত তারা হ্যারির কাছে সে কি চায় জানতে চেয়েছিল এবং উত্তরের জন্য আর অপেক্ষা না করেই তাকে একটা বরফে জমানো সস্তার লেবু আইসক্রিম কিনে দিয়েছিলেন। হ্যারি খেতে খেতে অনুভব করেছিল জিনিসটা একেবারে খারাপ নয়। হ্যারির জীবনে এই প্রথম এক সুন্দর সকাল। হ্যারি সতর্কভাবে ডার্সলেদের থেকে একটু তফাতে হাঁটছিল। নানান জীবজন্তু দেখতে দেখতে মধ্যাহ্ন ভোজনের সময় তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তারা তাদের স্বভাবসুলভ হ্যারিকে বিরক্ত ও বিব্রত করার কাজ শুরু করে দিল। পশুশালার রেস্তোরাঁয় তারা খানাপিনা করছিল। নিকার বোকারের তেমন চটক ছিল না বলে ডাডলি কেমন অসহিষ্ণু ও বদমেজাজি হয়ে পড়ছিল এক সময়। ভার্নন মেশো ডাডলিকে অন্য একটা কিনে দিলেন। আর বাতিলটা পেল হ্যারি। হ্যারি পরে বুঝেছিল যে সেটা বেশি দিনের টিকে থাকার কথা নয়। দুপুরে খাওয়া দাওয়ার পর তারা গিয়েছিল সরীসৃপ ভবনের দিকে। জায়গাটা কেমন ঠান্ডা ঠান্ডা আর অন্ধকার। দেওয়াল আর জানালার কাছে সামান্য আলোর ব্যবস্থা ছিল। কাচের ঘরের মধ্যে নানান ধরনের টিকটিকি বা ওই প্রজাতির প্রাণী বুকে হেঁটে যাচ্ছিল। সাপগুলো কাঠ আর পাথরের উপর ঘোরাফেরা করছিল মন্থর গতিতে। আস্তে আস্তে ওঠানামা করছিল। সবচেয়ে বড় সাপটাকে ডাডলি দেখতে পেয়েছিল। ডাডলি বাবার দিকে তাকিয়ে সাপটাকে মারবার জন্য বলছিল। অনেক চেষ্টা করে সাপটার ঘুম না ভাঙাতে পেরে চলে গেল। হ্যারি সাপটার কাছে গিয়ে দাঁড়ালো। বেশ মনোযোগ দিয়ে তার উপর চোখ রাখলো। সে আশ্চর্য হতো না যদি না এইসব বিরক্তিকর উৎপাতের ঠেলায় সাপটা মরেই যেত। সহসা সাপটা তার ক্ষুদ্র উজ্জ্বল চোখ দুটি খুলল। আস্তে আস্তে ধীর গতিতে সে তার মাথাটি তুলল, যতক্ষণ না তার দৃষ্টি হ্যারির সমান্তরাল হয়। সেজন্য তার চোখের ইশারায় হ্যারিকে কিছু বলতে চাইছিল। উৎসাহিত হয়ে উঠেছিল হ্যারি। সে চারপাশে একবার চোখ ঘুরিয়ে দেখে নিল কেউ তার উপর লক্ষ্য রাখছে কিনা। না, কারোরই চোখ তার দিকে নেই। সে নিশ্চিন্ত হলো। সে আবার সাপটির দিকে চোখ ফেরালো। সাপটিও যেন তাকে কিছু বলতে চাইছে। একসময় সাপটি আবার চোখ পিটপিট করে মাথা ঝাঁকিয়েছিল ভার্নন মেশো ও ডাডলির দিকে। তারপর তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে তাকিয়েছিল কাজঘরের ছাদের দিকে। এরপর সাপটা যেন হ্যারির দিকে চেয়ে বলতে চেয়েছিল, সমস্ত দিন ধরে আমি এমনই ব্যবহার পেয়ে থাকি। হ্যারি কাচের এপাশ থেকে বিড়বিড় করে বলেছিল, ব্যাপারটা আমি জানি। সাপটা তার কথা শুনতে পাবে কিনা সে ব্যাপারে হ্যারি নিশ্চিত ছিল না। ব্যাপারটা সত্যি বিরক্তিকর। সাপটা জোরে জোরে মাথা নেড়েছিল। হ্যারি সাপটিকে জিজ্ঞাসা করেছিল, তুমি এসেছো কোথা থেকে? সাপটি তার লেজ একটু তুলে কাজঘরের পায়ে লাগানো একটা বোর্ডের দিকে নির্দেশ করেছিল। হ্যারি দেখলো তাতে লেখা আছে, বোয়া কনস্ট্রিক্টর, ব্রাজিল। সেখানে তুমি কি আরামে ছিলে? সাপটা তার জবাবে পুনরায় সেই বোর্ডটি আবার দেখিয়ে দিয়েছিল। হ্যারি সেটি খুঁটিয়ে পড়ে দেখেছিল। তাতে লেখা, এই প্রজাতির সাপটি পশুশালার প্রজনন ঘটিয়ে জন্ম দেওয়া হয়েছে। হ্যারি বলল, বুঝেছি, তুমি কোনো কালেই ব্রাজিলে ছিলে না। সাপটি মাথা নেড়েছিল। ডাডলি, মিস্টার ডার্সলে, এসো দেখে যাও সাপ কিরকম অদ্ভুত আচরণ করছে। এরপর খুব দ্রুত অদ্ভুত ঘটনা ঘটে গেল। কেমন করে ঘটলো তা কেউ যেন দেখতেই পেল না। মুহূর্তের মধ্যে পিয়ার্স এবং ডাডলি খুব কাছে ঘেঁষে দাঁড়িয়েছিল। সেখান থেকে লাফ মেরে চিৎকার করে সরে এলো। হ্যারি বসে পড়ে হাঁপাচ্ছিল। সাপটার কাচের ঘরের কাচ তখন অদৃশ্য। প্রকাণ্ড সাপটা তার শরীরের পাক খুলে লম্বা লম্বে মেঝেতে এসে পড়েছিল। তাই দেখে সরীসৃপ ভবনের দর্শকরা বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছিল। সাপটি তখন হ্যারির পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখন সে কেমন হিসির শব্দ শুনছিল। সে যেন বলছিল, আমি ব্রাজিল থেকে এসেছি,
ধন্যবাদ। সরীসৃপ ভবনের দেখভাল করার মানুষটি পর্যন্ত বিমূঢ় হয়ে গেল। সে বলতে লাগলো, কিন্তু কাজটা কোথায় গেল? কাজটা? পশুশালার পরিচালক নিজেই পিটুনিয়াকে বেশ মিষ্টি করা এক কাপ চা দিয়েছিলেন। পিয়ার্স আর ডাডলি মুখ দিয়ে কেমন যেন এক অর্থহীন অস্পষ্ট আওয়াজ করে যাচ্ছিল। সেগুলোর অর্থহীন প্রলাপও বলা যায়। এরপর আগের আচার আচরণ নিয়ে আলোচনা চলতে লাগলো। পিয়ার্স ও ডাডলি সাপটার গতিবিধি নিয়ে আলোচনা করতে লাগলো। পিয়ার্স যথেষ্ট শান্ত গলায় বলছিল হ্যারি নাকি সাপটার সঙ্গে কথা বলেছে। এটাই ছিল হ্যারির কাছে যন্ত্রণাদায়ক। ভার্নন মেশো হ্যারির উপর রেগে গিয়েছিলেন, এতটাই যে ভালো করে কথা বলতে পারছিলেন না। এসব কথা বলতে বলতে তিনি চেয়ারের উপর কেমন যেন ভেঙে পড়ছিলেন। পিটুনিয়া মাসি দৌড়ে গিয়েছিলেন তার জন্য খানিকটা ব্রান্ডি নিয়ে। হ্যারির শাস্তি হলো অন্ধকারে নোংরা আলমারির মধ্যে শুয়ে থাকা। তারা শুয়ে না পড়লে সে খাবার অনুসন্ধান করতে যেতে পারবে না। চরম অত্যাচারিত 10টা বছর কেটে গেছে। সে স্মরণ করে যখন সে শিশু ছিল তখন তার বাবা মা মারা যান। দীর্ঘ সময় আলমারির অন্ধকারে শুয়ে সে যখন তার স্মৃতিকে হাতড়ায় তখন সে আশ্চর্য দৃশ্য দেখতে পায় একটা সবুজ আলোর ঝলকানি আর কপালে একটা দহন জ্বালা। আদৌ তাদের কথা সে স্মরণ করতে পারবে না। শুধু তাই নয়, ডার্সলেদের তাদের কথা জিজ্ঞাসা অমার্জনীয় অপরাধ। তার মা বাবার ছবিও সে দেখেনি। কোন এক অজানা সম্পর্কের মানুষ তাকে নিতে আসছে, যদিও তা ঘটেনি। তাকে ঘিরে ছিল শুধু ডার্সলে পরিবার। কোন কোন সময় সে ভাবত, হয়তো আশাও করত, পথের অপরিচিত ব্যক্তিরা সম্ভবত তাকে চেনে, কিংবা তারা তার কাছে যেন যথেষ্ট আশ্চর্যজনক অপরিচিত ব্যক্তি বলে মনে হতো। হ্যারি কোনো একদিন তার মাসির সঙ্গে বাজারে গিয়েছিল। সেখানে সে দেখতে পায় বেগুনি রঙের টুপি মাথায় লোক, যে মানুষটি হ্যারির সামনে মাথা নুইয়েছিল। ডার্সলেরা হিংস্র গলায় হ্যারিকে জিজ্ঞাসা করেছিল লোকটাকে সে চেনে কিনা। একবার বাসে যাওয়ার সময় সবুজ পোশাক পরা বুনো চেহারার মহিলা তার দিকে তাকিয়ে খুশিতে ভরপুর হয়ে উঠেছিল। অন্য আর একদিন হলুদ রঙের লম্বা কোট পরা বিরল কেশ মানুষ পথে প্রায় তার হাত ঝাঁকিয়ে দিয়ে চলে গেল। এই লোকগুলোকে নিয়ে হ্যারি খুব ভাবত। হ্যারি তাদের ভালোভাবে দেখার চেষ্টা করেছিল। স্কুলে হ্যারির নিঃসঙ্গ জীবন হ্যারিকে পীড়া দিত। সবাই জানতো টার্লির দলবল তাকে প্রবলভাবে ঘৃণা করে। আর তাছাড়া সব দিক থেকেই হ্যারি ছিল এমন বেখাপ্পা। তার ঢলঢলে পোশাক, চোখে ভাঙা চশমা, পোশাকে কোনো উজ্জ্বলতা ছিল না। তাই হ্যারির সঙ্গে কেউ ঘনিষ্ঠতা করতে চাইতো না। কি হবে এরপর? এই রোমাঞ্চকর কাহিনীর পরবর্তী অংশ জানতে গেলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন চাঁদনিকে। নমস্কার, ধন্যবাদ।